রসায়ন বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম। আশা করছি করোনা ভাইরাসের এই দুর্দিনেও তোমরা কোনো রকম ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে অ্যাডভান্স কনসেপ্টস অফ অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং কোর্সের কেমিক্যাল বন্ডিং অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় মুখ্যত প্রাধান্য পাবে আয়নিক বন্ড। আমরা আয়নিক বন্ড অংশের উপর দুটো ক্লাস নেব। আজকে প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসের আলোচনা শেষে আমি এক্সপেক্ট করছি যে তোমরা আয়নিক বন্ড অ্যান্ড দেয়ার প্রপার্টিস, ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি, মেডুলাং কনস্ট্যান্ট ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারবে। এর সাথে থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি, এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি এবং দ্য ওয়ে অফ ক্যালকুলেশন অফ থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি শিখতে পারবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী, let's start with the definition of chemical bonding. If you look at the definition properly, you can see that chemical bonding is nothing but a kind of interaction, and this interaction helps atoms to combine together, to associate together, to form molecules, ions, crystals, or any other stable species of daily life. অর্থাৎ আমাদের পরমাণুসমূহ যে আন্তঃক্রিয়ার ফলে, যে মিথস্ক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে অণু, আয়ন, ক্রিস্টাল কিংবা প্রাত্যহিক জীবনে ব্যবহার্য কোনো জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয়, যুক্ত থাকে, সেই ইন্টারেকশনসকে, সে আন্তঃক্রিয়াকে আমরা বলি রাসায়নিক বন্ধন। টাইপস অফ কেমিক্যাল বন্ডস। দেখো, এখানে যে কেমিক্যাল বন্ডসগুলো আছে, দিজ আর অল ভেরি মাচ নন টু ইউ। Ionic or electrovalent bond, covalent or dative covalent bond, and the metallic bond. Furthermore, van der Waals interaction, dipole-dipole interactions, hydrogen bonds, আমরা এদেরকে বেসিক্যালি ইন্টারমলিকুলার ফোর্সেস হিসাবে চিনে থাকি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে the bonds that you have known already, they are treated as strong bonds, and the intermolecular interactions are treated as weak bonds. So chemical bonds can be classified into two categories. One is strong bonds, that includes the bonds that we already read out in our previous years or previous classes, and the weak bonds that includes the intermolecular forces. আমরা এই পর্যায়ে তিনটি ফান্ডামেন্টাল কেমিক্যাল বন্ডসের মৌলিক বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। ফার্স্ট ইজ অ্যাবাউট দ্য আয়নিক বন্ড, then is about the covalent bond, and finally this is about the metallic bond. Ionic bond এবং metallic bond, they all form the lattice structure. Lattice structure different হচ্ছে কোথায় দেখো, in the lattice structure of ionic bond we have oppositely charged ions, but in the lattice structure of metallic bond we have metal ions and the delocalized electron. In covalent bonding,
The nonmetals basically shares electrons and form molecular structure. And you see, a covalent bond can be represented by a diagram or by a model. We basically use a line to represent the covalent bonding. Dear students, আয়নিক বন্ডিং নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আয়নিক বন্ডিংয়ের ক্ষেত্রে তোমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে সব সময়। ফার্স্ট ইজ আয়নিক বন্ড ইজ নাথিং বাট দ্য নেট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন অপোজিটলি চার্জড আয়ন্স। অর্থাৎ আয়নিক বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের নেট ফলাফল। তুমি দেখো এখানে ডান দিকে আমাদের একটি ক্যাটায়ন দেওয়া আছে, একটি অ্যানায়ন দেওয়া আছে। দে আর অপোজিটলি চার্জড আয়ন্স, অ্যান্ড যখনই এরকম দুটো অপোজিটলি চার্জড আয়ন থাকবে তাদের মধ্যে কি হবে, ভেরি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ডেভেলপ করবে। এবং আমরা জানি metal like sodium after losing electrons becomes sodium ion or metal ion, which one we call cation. Among non-metals like chlorine after gaining electron becomes chloride ion or non-metallic ion, which one we called anion. তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে শক্তিশালী স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, ইহাই হচ্ছে আয়নিক বন্ধন, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক বন্ধন যে বিপরীত চার্জযুক্ত আধানগুলো থাকবে তারা একটা 3D ল্যাটিস ফর্ম করবে, অর্থাৎ ত্রিমাত্রিক একটি ল্যাটিস আকৃতি ধারণ করবে। এটা কীরকম, এটা দেখো যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো একটি জ্যামিতিক সুসজ্জিত বিন্যাসের মধ্যে তারা সাজানো আছে, এবং তাদেরকে আমরা ভিন্ন একটা চিত্রে দেখতে পাচ্ছি যে সে জ্যামিতিক বিন্যাসটা কীরকম হয়। এই ধরনের গঠনগুলোকে বলা হয় ল্যাটিস গঠন, এবং এটা একটা ত্রিমাত্রিক ল্যাটিস গঠন। আমরা আমাদের আগামী ক্লাসে ল্যাটিস স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা করব বলে আশা করছি। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র মেটাল নন মেটাল হলেই কি আয়নিক বন্ধন হবে? দ্যাট মিন্স metal will like to lose electrons to non-metals? The answer is definitely no. কারণ হচ্ছে গিয়ে বিজ্ঞানীরা বলছেন যে যদি মেটাল এবং নন মেটালের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 1.7 সমান কিংবা তার বেশি না হয়, সেক্ষেত্রে মেটাল হ্যাভ লেস টেন্ডেন্সি অফ ট্রান্সফারিং ইলেকট্রনস টু নন মেটাল। তাহলে খেয়াল করে দেখো, আমাদের আয়নিক বন্ধন যখন আমরা পড়ব আমাকে মনে রাখতে হবে আয়নিক বন্ধন হচ্ছে বিপরীত চার্জযুক্ত আধানের মধ্যে এক ধরনের শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আধান সময় একটি ত্রিমাত্রিক ল্যাটিস গঠনের মধ্যে যুক্ত থাকে, এবং মেটাল এবং নন মেটালে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 1.7 সমান বা তার বেশি হলেই ধাতু হতে ইলেকট্রন অধাতুতে স্থানান্তরিত হবে। এই পর্যায়ে আমরা প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। আমাদের এখানে যে প্রপার্টিজগুলো বলা আছে, মোস্ট অফ দ্য প্রপার্টিজ আর ভেরি মাচ নন টু ইউ। তারপরে আমি একটু পড়ছি, তোমরা দেখো। বলা হয়েছে যে মোস্ট আর ক্রিস্টালাইন সলিড, এবং any crystalline solid have a specific geometry, আমরা যেটাকে বলছি crystal lattice. এবং আয়নিক যৌগ, আয়নিক compounds are hard but they are brittle, ভেঙে যাবে। The fact that is important is that ionic compounds have high melting and boiling points because the oppositely charged ions are attracted together, that I already have said, by strong electrostatic force of attraction. So when we need to melt or to boil, we have to separate the ions from each other, and to overcome the strong force we need more energy to put in, and that's why ionic compounds have high melting and
boiling points. Another thing is that we know ionic compounds can conduct electricity, particularly when in molten or dissolved in water. তোমরা চিত্রটার দিকে দেখো, যদি এরকম একটি তড়িৎ রাসায়নিক কোষে আমরা কোনো আয়নিক যৌগ আইদার ইন ডিজলভড ইন ওয়াটার অথবা মল্টেন বা গলিত অবস্থায় নিয়ে তাকে তড়িৎ দ্বারের মাধ্যমে বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করি, তাহলে অবশ্যই সে বিদ্যুৎ প্রবাহিত করবে এবং বিদ্যুৎ প্রবাহিত করবে তা যোগে করে সার্কিটে রাখা যে বাল্বটি আছে ওটা জ্বলতে শুরু করবে। So the properties that we have discussed, we know most of this. এরপরেও আমরা আরেকটি প্রপার্টি নিয়ে এখন আলোচনা করছি, দ্যাট ইজ polar compounds are soluble in polar solvents and insoluble in non-polar solvents. এটাকে আমরা বলি লাইক ডিজলভ লাইক থিওরি, অর্থাৎ পোলার দ্রাবকে পোলার দ্রব এবং অপোলার দ্রাবকে অপোলার দ্রব দ্রবীভূত হয়। তোমরা জানো যে ওয়াটার ইজ এ পোলার মলিকিউল অ্যান্ড দেয়ার ইজ পোলার বন্ড টু অপোজিটলি চার্জড আয়ন্স। তো এরকম একটি পোলার দ্রাবকের মধ্যে যখন আমরা আয়নিক যৌগ ড্রপ করব তখন কি হবে? তখন দেখা যাবে যে পানির অণুগুলো বিপরীত চার্জযুক্ত অংশগুলো কখনো হাইড্রোজেনের ধনাত্মক অংশ, কখনো অক্সিজেনের ঋণাত্মক অংশ, ল্যাটিস শক্তির ধনাত্মক এবং ঋণাত্মক অংশের সাথে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে, এক ধরনের শক্তির উদ্ভব করবে। সেই শক্তিটাকে আমরা বলে থাকি হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি। এবং এই হাইড্রেশন শক্তির মান যত বাড়বে, এই ল্যাটিসকে ভেঙে তার থেকে আধানগুলো পৃথক করা আমাদের জন্য তত সহজ হবে। এবং প্রকৃত অর্থে দেখা যায় যে যদি তোমার হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয় তখন কি হবে? তখন একটা আয়নিক কম্পাউন্ড পোলার সলভেন্ট বা ওয়াটার সলেবল হবে। যেমন এখানে দেখো, ক্লোরাইড এবং সোডিয়াম সেপারেট আউট হয়েছে কোত্থেকে? তার ক্রিস্টাল থেকে। তার মানে মনে করতে হবে যে পানিতে দ্রবীভূতকালীন সময় যে পরিমাণ হাইড্রেশন এনার্জি উদ্ভব হয়েছে তা সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তির চেয়ে বেশি। এভাবে একটি আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ল্যাটিস শক্তি নিয়ে আলোচনা করব। তুমি দেখো, দুটো আধান আমরা অনেক দূরে দূরে রেখেছি, একটা প্লাস একটা মাইনাস, অনেক দূরে আছে। এই অবস্থায় তাদের মধ্যে কোনো আয়নিক ক্রিস্টাল ফর্ম করবে না। তাহলে আয়নিক ক্রিস্টাল ফর্ম করতে কী করতে হবে? ইকুয়েশনে দেখো যে একটা 1 mole অফ আয়নিক ক্রিস্টাল আমরা এখানে ফর্ম করেছি ফ্রম দ্য রেসপেক্টিভ আয়ন্স, অর্থাৎ তাদেরকে এরকম কাছাকাছি আনতে হবে। এবং যখন আমরা এরকম কাছাকাছি দুটি বিপরীত চার্জযুক্তকে আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসবো, দেন হোয়াট হ্যাপেন্স? এনার্জি ইজ রিলিজড। এবং এই এনার্জি যেটা রিলিজ হবে তাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি। এবং দিস রিলিজড এনার্জি ইজ কল্ড দ্য ল্যাটিস এনার্জি। সো ল্যাটিস এনার্জি ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when 1 mole of ionic solid is formed from the respective gaseous ions. এখন এই ইকুয়েশনটা দেখো, this equation just the reverse of the above equation, and in this equation we are splitting the ionic crystal to its respective ion. In this case, to split we need energy. এবং বিজ্ঞানীরা বলছেন, not only the formation of ionic crystal but also the decomposition of 1 mole of ionic crystal, যদি এনার্জি দরকার হয় তাহলে যে পরিমাণ এনার্জি দরকার হবে that is also known as the lattice energy. তাহলে ল্যাটিস এনার্জি either can be released on forming 1 mole of ionic crystal, or the amount of energy required to decompose 1 mole of ionic crystal, that is also known as lattice energy. Dear students, এই চিত্রটি খেয়াল করো একটু। এখানে তোমাকে মনে রাখতে হবে ইটস এ পটেনশিয়াল এনার্জি কার্ভ। এখানে জিরো এনার্জি, জিরোর উপর দিকে হচ্ছে প্লাস এনার্জি, এনার্জি বাড়ছে, আর জিরো থেকে নিচের দিকে হচ্ছে মাইনাস এনার্জি, মানে এনার্জি কমছে।
আমরা এখানে 3 ধরনের কার্ভ দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে পিই অ্যাট্রাকশন, অর্থাৎ বিপরীত চার্জযুক্ত আধানগুলো আকর্ষণের ফলে যে পটেনশিয়াল এনার্জি, তার জন্য এই কার্ভ। আবার এখানে দেখতে পাচ্ছি রিপালশন, অর্থাৎ বিপরীত চার্জযুক্ত আধানের মধ্যে রিপালশনও দেখা দিবে, তার জন্য হচ্ছে এই কার্ভ, তখন এনার্জি বেড়ে যাবে। এটা দেখতে পাচ্ছি পিই টোটাল, এটা কি আমরা একটু আলোচনা করি। প্রকৃত অর্থে দুটো বিপরীত চার্জযুক্ত আধান যখন পরস্পরের কাছাকাছি আসতে থাকে তখন তার পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বিপরীত চার্জযুক্ত আধানগুলো কতটুকু কাছাকাছি আসবে। তারা একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসতে পারবে। মনে করো এরকম একটা দূরত্বের কাছাকাছি আসলো, এর বেশি যখন আসতে চাইবে তখন দেখা যাবে ওরা আর এগোতে পারছে না। কারণ কি? কারণ তারা কাছাকাছি আসছে বিপরীত চার্জযুক্ত আধানের আকর্ষণের ফলে। আর যখন খুব কাছাকাছি চলে আসে তখন তাদের বহিঃস্তরের ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করতে থাকে এবং তারা এরকম অনেক দূরে একজন থেকে আরেকজনে চলে যায় এবং আমাদের রিপালশন অর্থাৎ স্থিতিশক্তির যে বিকর্ষণটা অনেক বেড়ে যাবে, এইভাবে বাড়তে থাকবে। তাহলে আমাকে মনে রাখতে হবে যখন একমল আয়নিক ক্রিস্টাল ফর্ম হয় তখন আমাদের এই অবস্থা থাকলেও চলবে না, আবার এরকম দূরে দূরে থাকলেও চলবে না। অর্থাৎ আধান দুটো একটি সাম্যাবস্থায় থাকবে এবং এই সাম্যাবস্থায় থাকার জন্য যে কার্ভ সেটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি টোটাল। এবং এই যে দূরত্ব এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, অর্থাৎ সাম্যাবস্থায় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। তার মানে এই অবস্থায় আসলেই আমরা কি করতে পারবো, 1 মোল অফ আয়নিক সলিড আমরা পেয়ে যাব। তাহলে আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি আমরা দু ধরনের পটেনশিয়াল এনার্জি পাচ্ছিলাম। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ফর অ্যাট্রাকশন, আনাদার ওয়ান পটেনশিয়াল এনার্জি ফর রিপালশন। এবং এই দুটোর কম্বিনেশনে আমরা থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি ক্যালকুলেট বা হিসাব করতে পারবো। দেখো আমরা একটু আগে বলেছি যে তোমার total potential energy will be the sum of potential energy of the attraction and the repulsion potential energy। এবং এটা মূলত দুটো বিপরীত চার্জযুক্ত আধানের মধ্যে আর দূরত্বে যখন থাকবে তখন তার টোটাল পটেনশিয়াল এনার্জি। এবং দেখো এই অবস্থাতে কি হচ্ছে, পিই অ্যাট্রাকশন অর্থাৎ দুটো বিপরীত চার্জযুক্ত আধান যখন পরস্পরের কাছে আসবে তার ফলে যে পটেনশিয়াল এনার্জির যে মান পাওয়া যাচ্ছে তা এই সমীকরণ দিয়ে বের করা যাবে। এখানে কি দেয়া আছে, z প্লাস ই জেড মাইনাস ই মাইনাস ডিভাইড বাই আর। আবার যখন আধান দ্বয়ের মধ্যে বিকর্ষণ দেখা দেবে তার মধ্যে যে সমীকরণ তা হচ্ছে এটা। এভাবে আমরা এক জোড় অর্থাৎ অ্যান আয়ন পেয়ারের জন্য টোটাল পটেনশিয়াল এনার্জি নির্ণয় করতে পারি। খেয়াল করে দেখো এখানে কোনটার কি মিনিং দেয়া আছে, জেড ই জেড প্লাস ই মাইনাস ই, these are the charges of cation and anion। বি হচ্ছে তোমার এই যে বি, এখানে হচ্ছে রিপালশন কোএফিসিয়েন্ট অর্থাৎ বিকর্ষণ ধ্রুবক। ই হচ্ছে ইলেকট্রনের যে চার্জ সেটা ইলেকট্রনিক চার্জ। আর হচ্ছে আমরা বুঝতেই পারছি ডিস্টেন্স বিটুইন দ্য টু আয়ন্স। এবং এন হচ্ছে একটা এক্সপোনেন্ট, এটাকে বলা হয় বোর এক্সপোনেন্ট। তাহলে এরকম এক জোড়া আয়ন পেয়ার থাকলেই কি আমরা টোটাল ল্যাটিস এনার্জি হিসাব করতে পারবো? পারবো না। কারণ হচ্ছে তোমরা দেখো এই চিত্রটাতে, দেখো এখানে একটা নেগেটিভ আয়ন আছে মাঝখানে, and this negative ion is surrounded by many other positive ions as well as the negative ions। Similarly এখানে একটা পজিটিভ আয়ন আছে, ক্যাটায়ন আছে, it is also surrounded by some more negative ions as well as the cations or positive ions। প্রকৃত অর্থে যদি তুমি কোনো ক্রিস্টাল ল্যাটিসের টোটাল পটেনশিয়াল এনার্জি নির্ণয় করতে যাও তাহলে ইউ হ্যাভ টু কনসিডার অল দিস ফ্যাক্টর। অর্থাৎ একটা অ্যানায়নকে ঘিরে যতগুলো ক্যাটায়ন কিংবা অ্যানায়ন থাকে, কিংবা একটা ক্যাটায়নকে ঘিরে যতগুলো অ্যানায়ন কিংবা ক্যাটায়ন থাকে তার প্রত্যেকের টোটাল এনার্জি হিসাব করেই মূলত টোটাল পটেনশিয়াল এনার্জিটা নির্ণয় করা হয়।
এবং এই কঠিন কাজটি করেছেন দুজন বিজ্ঞানী, একজন বর্ন এবং আরেকজন ল্যান্ডি। ইট ওয়াজ ইন 1918। এবং এই কাজটি করতে গিয়ে ওনারা একটা সমীকরণ প্রতিষ্ঠিত করেছেন। এই সমীকরণটা হচ্ছে এরকম, এবং দিস ইকুয়েশন ইজ নন এজ বর্ন ল্যান্ডি ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটি তোমার থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি বা তত্ত্বীয় ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেখো, ইউ ইজ দ্য ল্যাটিস এনার্জি, এন বলা আছে তোমার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট, এটাকে বলা হয় মাডুলাং কনস্ট্যান্ট। আমরা পরের স্লাইডে এটা একটু করে দেখব। আমরা আগে দেখেছি জেড প্লাস জেড মাইনাস আর দ্য টু চার্জেস। এ হচ্ছে ইলেকট্রনের চার্জ, সাম প্যারামিটার্স। আর জিরো হচ্ছে দ্য সাম অফ দ্য রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, এবং এন তো বলেছে দিস ইজ দ্য বোর এক্সপোনেন্ট। তাহলে কোনো একটি যৌগের জন্য যদি আমরা এই সমস্ত প্যারামিটারের মানগুলো জানি, তাহলে আমরা অবশ্যই এই প্যারামিটারের মানগুলো বসাতে পারলে ওই যৌগের জন্য থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। তোমরা দেখো এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি। দিস ইজ অ্যাবাউট দ্য ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন অফ সোডিয়াম ক্লোরাইড। এবং ফর্চুনেটলি আমাদের ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের জন্য যে প্যারামিটার্সগুলো প্রয়োজন হয়, all these parameters have been provided in this equation, এবং এই মানগুলো শুধুমাত্র আমরা এখানে বসিয়েছি। তোমরা এরকম আরও দুই একটা অঙ্ক করবে, যে মানগুলো দেয়া আছে সে মানগুলো বসাবে, এবং মানগুলো বসাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশন আমরা সোডিয়াম ক্লোরাইডের তত্ত্বীয় ল্যাটিস শক্তির মান পাচ্ছি 755 কিলোজুল পার মোল। মূলত বর্ন ল্যান্ডি ইকুয়েশন ব্যবহার করে তত্ত্বীয় ল্যাটিস শক্তির মান হিসাব করা হয়। তোমরা অবশ্যই এই সমীকরণটি মুখস্থ করবে, এবং কোন প্যারামিটার দ্বারা কী বোঝায় এবং কোনটার মান কত, সেই মানগুলো যেগুলো মুখস্থ করার আছে অবশ্যই মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটি বিষয় খেয়াল করো। আমরা বলেছি যে একটি আয়নিক যৌগে ল্যাটিস থাকবে, ল্যাটিসের একটা ফিক্সড জিওমেট্রি থাকবে, কিন্তু এই জিওমেট্রিতে একটা ক্লোরাইড আয়ন একটা সোডিয়াম আয়নের সাথে কীভাবে সম্পর্কযুক্ত আছে। অর্থাৎ একটা সোডিয়াম আয়ন থেকে একটা ক্লোরাইড আয়ন, কিংবা একটা সোডিয়াম আয়ন থেকে আরেকটা সোডিয়াম আয়ন, কিংবা এই সোডিয়াম আয়ন থেকে এই ক্লোরাইড আয়ন, কিংবা এই ক্লোরাইড আয়ন থেকে এই সোডিয়াম আয়ন কতটুকু দূরত্বে আছে তা হিসাবে নিয়ে প্রতিটি আধানের জন্য তোমার এরকম পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মান নির্ণয় করা যায়। যেটা আমরা একটু আগে বলছিলাম যে টোটাল পটেনশিয়াল এনার্জি নির্ণয় করতে গেলে এরকম প্রত্যেকটা আধানের এবং তার চারপাশে যে আধানগুলো আছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে পটেনশিয়াল এনার্জি নির্ণয় করতে হবে। নির্ণয় করতে গেলে আমরা এরকম একটা সমীকরণ পাই। সমীকরণটা তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, কিন্তু যে বিষয়টা খেয়াল করার মতো আছে, দেখো এই সমীকরণের অংশের পরে এখানে আমরা কতিপয় গাণিতিক মান পেয়েছি, এবং এই মানগুলোকে জাস্ট আমরা একটা বড় হাতের এ দিয়ে কী করেছি, প্রতিস্থাপন করেছি। এখানে একে বলা হচ্ছে ম্যাডোলাং কনস্ট্যান্ট, এবং এখানে কি বলা আছে দেখো, দ্য রেশিও অফ দ্য চার্জেস অন দ্য আয়ন্স। অর্থাৎ একটা বিশেষ আয়নিক ল্যাটিসের জন্য, মনে করো সোডিয়াম ক্লোরাইডের জন্য সোডিয়াম এবং ক্লোরাইডের আধানের যে অনুপাত, তার জন্য এই যে মানগুলো আছে তার মানগুলো একটি সুনির্দিষ্ট মান, এবং সেই সুনির্দিষ্ট মানগুলোকে বলা হয় কি, মেডোলাং কনস্ট্যান্ট। তাহলে হোয়াট ইজ মেডোলাং কনস্ট্যান্ট? মেডোলাং কনস্ট্যান্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অ্যান্ড এ নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, এবং এই নিউমেরিক্যাল কনস্ট্যান্টটা কীভাবে ডিটারমাইন করা হয়, ফ্রম দ্য ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অফ এ সিঙ্গেল আয়ন। অর্থাৎ একটা একক আয়নের যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল তার নির্ণয় করতে গিয়ে তার যে চার্জের যে অনুপাত, সে অনুপাত থেকে আমরা যে একটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট পাই, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় মেডোলাং কনস্ট্যান্ট। ওটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, তোমরা শুধু জানবে হোয়াট ইজ মেডোলাং কনস্ট্যান্ট অ্যান্ড হোয়াই ইজ ইট ইউজড ফর। ওকে, নেক্সট আমরা এ পর্যায়ে
এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি অফ আয়নিক সলিড নিয়ে আলোচনা করব। এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি বলতে আমরা যেরকম এক্সপেরিমেন্ট বুঝি, যে ল্যাবরেটরি ওয়ার্কস, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো experimental method for the direct determination of ল্যাটিস এনার্জি। অর্থাৎ ল্যাটিস শক্তি নির্ণয়ের জন্য সরাসরি ল্যাবরেটরিতে পরীক্ষামূলক কোনো পদ্ধতি নেই। সেক্ষেত্রে আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে বর্ন হেবার সাইকেল। এটা তোমাদের সাথে পরিচিত শব্দ। বর্ন হেবার দুজন বিখ্যাত বিজ্ঞানী, এবং ওনারা যে সাইকেলটি ডেভেলপ করেছেন ওখানে 6 টাইপস অফ এনথালপি অর এনার্জি সক্রিয় আছে, এবং এই 6 ধরনের শক্তিকে বর্ন হেবার চক্রে সন্নিবেশিত করা হয়েছে। চলো দেখি শক্তিগুলো কী কী। ওয়ান ইজ এনথালপি অফ ফরমেশন, আমরা যেটাকে সংগঠন এনথালপি বলেই। তারপর এনথালপি অফ অ্যাটমাইজেশন অর সাবলিমেশন, পরমাণুকরণ এনথালপি, ঊর্ধ্বপাতন এনথালপি, এনথালপি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন এনথালপি, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং ল্যাটিস এনার্জি। এই 6 ধরনের শক্তিকে একটি চক্রে যুক্ত করে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে ল্যাটিস শক্তি নির্ণয় করি ওটাকেই বলা হয় এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি। যেমন মনে করো এমএক্স একটি আয়নিক ল্যাটিস আমরা তৈরি করব। তার জন্য আমার 1 মোল এম দরকার আর 1/2 মোল অফ এক্স দরকার। এটাকে বলা হচ্ছে এনথালপি অফ ফরমেশন, সংগঠন এনথালপি। এটার একটা রুট, একটা দিক। এদিকে দেখো, আমরা প্রথমে মেটালটাকে সাবলাইম করেছি, অনেকগুলো মেটাল থেকে একটা মেটালকে আলাদা করে নিয়েছি, ওখান থেকে ইলেকট্রন অপসারণ করে আমরা তাকে একক ধনাত্মক আধান তথা ক্যাটায়নে পরিণত করেছি। বিপরীত ক্রমে যে নন মেটালটা আছে তাকে আমরা ডিসোসিয়েট করেছি এবং একটি অ্যাটমে পরিণত করেছি ডিসোসিয়েট করে, এবং যে ইলেকট্রনটি এখানে আমরা ট্রান্সফার করেছি তাই এটা গেইন করে একটি অ্যানায়নে পরিণত হয়েছে। এবং আমরা জানি এরকম দুটো বিপরীত চার্জযুক্ত আধান পরস্পর যুক্ত হলে কি হয়, 1 মোল ক্রিস্টাল তৈরি করলে ল্যাটিস শক্তি হয়। মনে রাখবে, ভর্ন হেবার চক্রটা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে যে হ্যাসেস ল ছিল ওটাকে ফলো করে। মানে আছে হ্যাসেস ল কি? হ্যাসেস লতে কি বলা হয়েছিল? রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য রুট, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া শক্তি পরিবর্তন পথ নির্ভর নয়। যেমন মনে করো এই বিক্রিয়াতে এ থেকে ডি উৎপন্ন হয়েছে একটা সরাসরি রুটের মাধ্যমে, এখানে এনথালপি পরিবর্তন ডেল্টা এইচ। আবার এ থেকে ডি দেখো কীভাবে তৈরি করা হয়েছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এখানে এ থেকে বি এর জন্য এনথালপির পরিবর্তন, বি থেকে সি এবং সি থেকে ডি এর যে এনথালপির পরিবর্তন তা যদি তুমি যোগ করো, এ থেকে ডি সরাসরি রুটের যে এনথালপির পরিবর্তন তা সমান হবে। দিস ওয়াজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন কেস অফ হ্যাসেস ফর্ম। তাহলে আমাকে এখানে মনে রাখতে হবে যে তুমি এই যে এনথালপি অফ ফরমেশন, এটা একটা দিকে গেছে, আবার এটা একটা দিকে গেছে, এটা একটা দিকে গেছে, এই দুটো গিয়ে আবার একদিকে মিশে গিয়ে 1 মোল অফ এমএক্স ক্রিস্টাল ফর্ম করেছে। তাহলে আমরা যদি এই রুট সমান এই রুট প্লাস এই রুটগুলোকে যোগ করতে পারি হ্যাসের সূত্রের মতো করে, তাহলে উই ক্যান ডিটারমাইন দ্য experimental lattice energy for any kind of ionic solid. আমরা অত্যন্ত আমাদের পরিচিত সোডিয়াম ক্লোরাইডের এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি নির্ণয় করব। দেখো আমরা কি করছি, আমরা প্রথমে এনথালপি অফ ফরমেশন করছি সোডিয়াম ক্লোরাইড 1 মোল অফ ল্যাটিস। এখানে 1 মোল সোডিয়াম লাগবে এবং ক্লোরিন লাগবে একটা, এই জন্য ক্লোরিনকে হাফ Cl2 লিখেছে। প্রথমত সবসময় মনে রাখবে যে প্রথম মেটালটাকে অ্যাটমাইজ বা সাবলাইম করে ওখানে একটা সিঙ্গেল অ্যাটমে নিয়ে আসতে হবে। এখানে সলিড ফর্ম থেকে গ্যাস ফর্মে নিয়ে আসছে, তারপর ওটাকে একটি ইলেকট্রন মুভ করেছি, যেহেতু ফার্স্ট গ্রুপ এলিমেন্ট সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। এখানে হাফ অফ ক্লোরিন, তার মানে তাকে ডিসোসিয়েট করলে আমরা একটা ক্লোরিন অ্যাটম পাবো এবং তাই একটি ইলেকট্রন গেইন করবে এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। দুটি বিপরীত চার্জযুক্ত আধান এইভাবে মিলিত হলে আমরা সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস পাবো। এবং আমরা এই যে রিলেশনটাকে কী করব, হ্যাসের সূত্রের মতো পরবর্তীতে যোগ করব। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডকে আমরা একটু ভিন্নভাবে যুক্ত করেছি। এই ক্ষেত্রে কী করেছে, সোডিয়াম এবং ক্লোরিনের জন্য যে এনথালপি অফ ফরমেশন
তা অ্যারো নিচের দিকে দিয়ে আমরা এখানে একটা লাইনের মতো টেনেছি। আবার কতগুলো অ্যারো দিয়েছি উপরের দিকে দিয়ে আবার অ্যারোটাকে ডান দিকে নিয়ে এসেছি, আবার কিছু জিনিস নিচে নিয়ে আসছি। এই ধরনের বর্নহেভার সাইকেলের এই যে উপরে এবং নিচের দিকে অ্যারোগুলো তাৎপর্য আছে। কীরকম তাৎপর্য আছে? তাৎপর্য হচ্ছে এরকম যে তোমার উপরের দিকে যে অ্যারোগুলো আছে তারা হচ্ছে এন্ডোথার্মিক বা তাপহারী প্রক্রিয়া, আর নিচের দিকে যে অ্যারোগুলো আছে তার প্রত্যেকেই হচ্ছে তাপ উৎপাদী বা এক্সোথার্মিক প্রসেস। তাহলে এই ধরনের চক্র যদি আমরা আঁকতে যাই আমাদের খেয়াল রাখতে হবে যে কোন অ্যারোগুলো উপরের দিকে যাবে এবং কোন অ্যারোগুলো নিচের দিকে যাবে। যাই হোক, আমরা এই উভয় চক্রকে, এই যে বর্নহেভার সাইকেলকে আমরা দুটো ফর্মে লিখেছি এবং তাকে আমরা সূত্রে সন্নিবেশিত করেছি। সন্নিবেশিত করলে আমরা দেখেছি এনথালপি অফ ফরমেশন ইকুয়ালস টু যে এটা প্লাস এটা প্লাস এটা, ডিসোসিয়েশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি প্লাস ল্যাটিস এনার্জি, এগুলো সবগুলো যদি যুক্ত করো তাহলে তোমার একটা মান পাওয়া যাবে। সেই মানটা হচ্ছে -787 কিলোজুল পার মোল। অনুরূপভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড করেছি এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য প্রথমে তোমাকে এরকম একটা বর্নহেভার চক্র তৈরি করতে হবে, যেখানে 1 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন প্রয়োজন হবে। এবং এই ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে ম্যাগনেসিয়াম যেহেতু দ্বিতীয় গ্রুপের মৌল, সেই ক্ষেত্রে আয়নাইজেশন পটেনশিয়াল তোমার দুটো হবে। প্রথমে ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, তারপরে সেকেন্ড আয়নাইজেশন, অর্থাৎ আমাকে দুটো ইলেকট্রন এখানে অপসারণ করতে হবে। একইভাবে অক্সিজেনকেও দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে, যে ইলেকট্রন অ্যাফিনিটি 1, ইলেকট্রন অ্যাফিনিটি 2, এবং হেসের সূত্র মতো তাদেরকে তুমি যুক্ত করলে ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য তুমি ল্যাটিস এনথালপি নির্ণয় করতে পারবে। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অনুরূপভাবে তোমরা কাজ করতে পারবে। এই ক্ষেত্রে ক্যালসিয়াম দ্বিতীয় গ্রুপের মৌল, সুতরাং এখানেও দেখো আয়নাইজেশন পটেনশিয়াল দুবার হবে, ক্যালসিয়াম 2+। এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটিকে আমরা 2 দিয়ে গুণ করেছি, কারণ এখানে হাফ Cl2 না, এখানে Cl2, দুটো ক্লোরিন অ্যাটম দরকার। অর্থাৎ একটি ইলেকট্রন অ্যাফিনিটির যা মান হবে দুটো ইলেকট্রন অ্যাফিনিটির মানটা দ্বিগুণ হবে। এবং এই সূত্রের মাধ্যমে তুমি চাইলে কী করতে পারবে, ল্যাটিস এনার্জির মানটা নির্ণয় করতে পারবে। এবং চেষ্টা করবে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, খেয়াল করবে এখানে একটু ভুল আচ্ছা মনে হচ্ছে, এখানে হাফ ডি হবে না, এখানে হবে 2D। তোমরা এটা একটু সংশোধন করে নিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের সূত্রগুলো দেখেছি। আমরা এ পর্যায়ে কিছু ডাটা দেখব। খেয়াল করে দেখো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে বর্নল্যান্ড ইকুয়েশন ব্যবহার করা ডাটা, দ্যাট ইজ দিজ আর অল